আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। দেশে একটা আমূল পরিবর্তন হয়েছে এবং সেখানে একটি উপদেষ্টা পরিষদের সরকার গঠিত হয়েছে এবং এটা এমনি এমনি হয়নি। একটি ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী নামে একটি ছাত্র আন্দোলন এই সমাজে হয়েছে। সেই ছাত্র আন্দোলন অনেক নিপীড়ন নির্যাতন সহ্য করেছে এবং দেশের মানুষের একটা সমর্থন পেয়েছে, ব্যাপক একটা সমর্থন পেয়েছে। সেই সমর্থনের ফলে তারা লাগাতার আন্দোলন সংগ্রাম করে এবং দেশের মানুষ একসাথে নামতে পেরেছিল বলে আজকে একটি স্বৈরাচারী সরকার উচ্ছেদ হয়েছে। তো সেই কারণে দেশের মানুষের একটি আকাঙ্ক্ষাও তৈরি হয়েছে। আমি বিভিন্ন মানুষের কাছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে গেছি, তাদের কথা শুনেছি এবং তাদের কথা কিছু কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি। ভালো একটা সরকার চাই, যে বর্তমানে আছে, ইনশাল্লাহ আশা করি তাই ভালো কাজ করতে পারবে। উপদেশটা এখন 3টা মাস জনগণেরও দেখার বিষয় আছে, থাকার দরকার। যদি ভালো না হয় সে জনগণই সেটা বিবেচনা করবে। আমরা চাচ্ছি সঠিক পথে রাষ্ট্র পরিচালনা যাতে হয়, আমরা শান্তিভাবে যাতে থাকতে পারি, আমরা সঠিকভাবে যে কোনো কর্মসংস্থান করতে পারি, জীবনযাপন করতে পারি। বাংলাদেশ মাটিকে, বাংলাদেশকে ভালোবাসতে হবে আর সবাইকে মিলে পরিশ্রম করতে হবে, সবাইকে সহযোগিতা করতে হবে। আন্দোলন আলহামদুলিল্লাহ, আসলে বর্তমান সরকার যিনি ছিল ইনি দেশের ভাবমুক্তি এমন একটা অবস্থা করছে যা বাংলাদেশে আইন বলতে কোনো জিনিস ছিল না এবং ছাত্ররা সুন্দর একটা আন্দোলনের মাধ্যমে আমাদের বাংলাদেশের ধরতে গেলে নতুন করে আবার স্বাধীন করা হইল। এটা আমাদের জন্য ভালো এবং পুনরায় দেশটা যদি অন্য অন্য রাষ্ট্রের মতো দুর্নীতিমুক্ত আমরা বাংলাদেশ চাই। উপদেষ্টা পরিষদ যেটা গঠন হয়েছে, যেহেতু আমাদের দেশে এই আন্দোলনকে কেন্দ্র করে অনেক রাজস্ব খাতগুলো ক্ষতিগ্রস্ত, গণভবন বলেন, যেমন উপজেলা পরিষদ বলেন, থানা বলেন, এগুলো গোছগাছ করে নিতে সময় লাগবে। তো আমি চাই যে তত্ত্বাবধায়ক সরকার যিনি আছেন ইনি সুন্দরভাবে দেশকে সাজায় নেয়া নির্বাচন দিতে, যাতে সুন্দর একটা পরিবেশ আমরা পাই। আমরা আমাদের বাংলাদেশের নাগরিক, আমাদের একটাই চাওয়া, সেটা হচ্ছে দুর্নীতি ছাড়াই বাংলাদেশ চাই। যে দলে আসুক বা যাই দেশ যার হাতেতে যাক, কোনো প্রকার দলের লোক যাতে প্রভাব না খাটাতে পারে, সিন্ডিকেট যাতে না থাকে। আমরা আজকে দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে সিন্ডিকেটের মধ্যে, একটা কাঁচা বাজারে গেলে পরেও দেখা যায় প্রত্যেকটা দোকানদার, কাঁচা বাজারে যে কটা দোকানদার কাঁচামালের ব্যবসা করে, তারাও মনে করেন একটা সিন্ডিকেট করে ব্যবসা করে, কি আমরা এই মালটা এই রেটে বেচবো। এইভাবে প্রত্যেকটা সেক্টরে সিন্ডিকেট চলতেছে। এই সিন্ডিকেট ভাঙতে হবে এবং প্রশাসন, এই আইন একমাত্র জনগণের থাকবে, কোনো দলীয় সরকারের আন্ডারে কোনো আইন থাকবে না। দুর্নীতি, মোট কথাই শেষ, সেটা হচ্ছে দুর্নীতিমুক্ত আমরা বাংলাদেশ চাই। এ কথা সত্য যে বাংলাদেশ সৃষ্টির পরে, কিংবা যদি আরেকটু পিছনে যাই, 52-এর ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান,
1971-এর মুক্তিযুদ্ধ। এর পরবর্তী সময়ে বাংলাদেশে এত বৃহত্তর, এত শক্তিশালী আন্দোলন হয় নাই। হ্যাঁ, 90 একটি অভ্যর্থন হয়েছিল, সেটা ছিল স্বৈর শাসকের বিরুদ্ধে। আজকেও কিন্তু ছাত্রদের মুখে ওই স্লোগানই ছিল যে স্বৈরাচার হটাও। এই আন্দোলনের সবচেয়ে বড় দিক হলো যে প্রজন্ম আমরা ধরে নিয়েছিলাম যে এদের দ্বারা আর আন্দোলন সংগ্রাম সম্ভব না, এরা তথ্য প্রযুক্তির ব্যবহার করতে গিয়ে, অপব্যবহার করতে গিয়ে, ফেসবুকিং, ইউটিউব ইত্যাদির ফলে তারা বোধহয় বিধ্বস্ত হয়ে গেছে, তাদের বোধহয় মস্তিষ্ক আর রাজনীতি নাই, তারা বোধহয় আন্দোলন সংগ্রাম করতে পারবে না, সেটি ভুল প্রমাণিত হয়েছে। আমি প্রথমেই শহীদ বিপ্লবী বীরশ্রেষ্ঠ আবু সাঈদ সহ এই সংগ্রামে যে মানুষগুলো শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, যারা চিকিৎসাধীন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এই যে গণহত্যা, এটা ইংরেজি শব্দ জেনোসাইড, যেটা 71 হয়েছিল, তার চেয়েও ভয়াবহ রূপ ধারণ করেছে। তো এই গণহত্যাকে অতিক্রম করে আজকের যে ছাত্র সমাজ, তারা যে একটি সফল আন্দোলন করতে পেরেছে এবং স্বৈরাচার শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে, এটি এই আন্দোলনের বড় সফলতা। আমরা এরকম সরকার আমরা আরও দেখেছি এবং 111-এও আমাদের একটা অভিজ্ঞতা আছে। সত্যি কথা বলতে কি, এই আন্দোলন প্রসঙ্গে অধ্যাপক আবু সাঈদ উনি একটা লেখা লিখেছিলেন। সেই লেখার শিরোনাম হলো যে বাংলাদেশে গণতন্ত্রহীন রাজনীতির অনিবার্য পরিণতি। গণতন্ত্রহীন গণতন্ত্র, অর্থাৎ এক ধরনের গণতন্ত্রের কথা বলা হয়েছে, মানুষের অধিকারের কথা বলা হয়েছে, এবং ওই গণতন্ত্রের কথা বলে তারা দীর্ঘদিন ক্ষমতাকে আঁকড়ে ধরেছিল এবং দেশের রাজনীতি, অর্থনীতি এবং সংস্কৃতির ধ্বংস হয়ে গেছে। আমাদের অতীতের যে তত্ত্বাবধায়ক সরকার যে ছিল, সেটি কিন্তু আমরা 111-এ দেখেছি যে তারাও আবার চরমভাবে একটা স্বৈরাচারে রূপান্তরিত হয়। আজকে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রতি সরকারকে আমরা সাধুবাদ জানাচ্ছি, কারণ তারা এখন রাষ্ট্র ক্ষমতায় আছে। কিন্তু মজার বিষয় হলো যে এই অন্তর্বর্তীকালীন সরকারে গণমানুষের কথা বলার জন্য কোন প্রতিনিধি ওখানে যুক্ত হয়েছে? একজন আদিবাসী প্রতিনিধি যুক্ত করা হয়েছে, কিন্তু এই দেশে আদিবাসীদের সংজ্ঞা নিয়ে একটি প্রশ্ন রয়েছে। আদিবাসী সবাই নয়, আদিবাসীদের যে বৈশিষ্ট্য সে অনুসরণ নয়। তারপরেও যদি এটি জাতিসংঘ ব্যবহৃত একটি শব্দ, তারপরেও যদি এটাকেই সঠিকভাবে ধরে নেই, তাহলে কিন্তু বাংলাদেশের আদিবাসীরা মূলত 4টি ভাগে বিভক্ত। একটা হচ্ছে পাহাড়, একটা হচ্ছে সমতল, একটা হচ্ছে উপকূলীয় রাখাইনেরা যেখানে থাকে, আরেকটা অর্ধেক পাহাড় অর্ধেক সমতল, যেমন ময়মনসিংহ, গারো পাহাড়টা, এই সব মিলিয়ে কিন্তু একটা 4 শ্রেণীর আদিবাসীর বসবাস। তাহলে যদি 13টি সম্প্রদায় যদি আপনার পাহাড়ে বসবাস করে, তাদের জন্য যদি একজন প্রতিনিধি থাকে, তাহলে আমাদের সমতলে যদি 50টা সংগঠন হয়, তাহলে কিন্তু আরও 30-32টি সংগঠন আছে, তাদের কোনো প্রতিনিধি এখানে নেওয়া হয়নি। এবং শুধু আদিবাসী নয়, দলিত আছে, রবিদাস আছে, কন্ডিদাস আছে, হরিজন আছে, ডুম আছে, এদের কথা কে বলবে? ধরে নিলাম যে এই সরকার তাদের জন্য কাজ করবে, যদি করে আমরা সাধুবাদ। কিন্তু কথা বলার জন্য যে প্রতিনিধি দরকার, সেই প্রতিনিধি কিন্তু এখানে থাকলো না। তাহলে আপনার প্রশ্নে ফিরে যাই যে সরকারকে
এই অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকা প্রয়োজন মনে করেন? আমি মনে করি যে কখনোই অন্তর্বর্তীকালীন সরকারের একটা প্রধান কাজ হচ্ছে আপনার এই নির্বাচন সম্পন্ন করা। এটি হচ্ছে একটা প্রধান কাজ। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আপনার কোনো আইন পাস করতে পারে না, সংসদ ছাড়া গণতন্ত্র পারে না। তাহলে এই সরকার কিন্তু আইন প্রণয়ন করতে পারবে না, এক। দ্বিতীয়ত হচ্ছে এই সরকারের কাছ থেকে যদি একটা সুষ্ঠু নির্বাচন আমরা আশা করি, তাহলে তা কখনোই 90 দিনে সম্ভব নয়। সাংবিধানিক বিধিবিধান আছে যে আপনাকে নির্বাচন করতে গেলে অন্তত আপনার 90 দিন আগে থেকে তফসিল ঘোষণা করতে হবে, তার প্রস্তুতি নিতে হবে। এবং দেশে যে দীর্ঘদিন রাজনীতির নামে যে লুটপাট, যে গণহত্যা, যে নিপীড়ন নির্যাতন হয়েছে, তাতে করে একটা গণতন্ত্রই আপনার উচ্ছেদ হয়ে গেছে। তাহলে গণতন্ত্র যদি না থাকে, সেখানে আবার গণতান্ত্রিক পরিবেশ নিয়ে এসে গণতান্ত্রিক নির্বাচন করা, এটি আমার মনে হয় যে দীর্ঘ সময়েরই প্রয়োজন হবে না। এখানে সময় উল্লেখ করা কোনো ক্রমেই কোনো বুদ্ধিযুক্ত উত্তর হবে না। কারণ তত্ত্বাবধায়ক সরকারের সময় 90 দিন, 3 মাস। সেক্ষেত্রে তারা কতটুকু এই কাজগুলো সম্পাদন করতে পারবে, সেক্ষেত্রে আমার মনে হয় যে কখনোই সময় কেউই এখানে নির্ধারণ করতে পারবে না। তবে আমাদের দাবি থাকবে, আমরা আশাবাদ ব্যক্ত করি যে যে গণহত্যা হয়েছে, যে আহত নিহত হয়েছে, তাদের বিচার এবং সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা, তাদের ক্ষতিপূরণ, এটা না করে কোনো নির্বাচন আমি এবং আমার যে সংগঠন তারা মানবে না। একটি সুষ্ঠু নির্বাচন করতে গেলে একটা রাষ্ট্রে একটি গণতান্ত্রিক পরিবেশ লাগে। সেই পরিবেশ এখনও আমরা লক্ষ্য করছি না। কারণ এই আন্দোলনটা ছিল মূলত সাধারণ ছাত্রদের বৈষম্য বিরোধী একটা আন্দোলন। প্রথমে কিন্তু তাদের 6 দফা 7 দফা থেকে 9 দফা থেকে এসে 1 দফায় রূপান্তর হয়েছিল একটা গণহত্যা এবং নিপীড়নের ফলে। শাসক পক্ষের ক্ষমতায় আঁকড়ে ধরে থাকার আপ্রাণ প্রচেষ্টার ফলে এই আন্দোলন গণবিক্ষোভের রূপ নেয়। তাহলে এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা এটাই হতে পারে যে আপনি যে অন্যায়ের বিচার, যে ক্ষয়ক্ষতি এবং নির্বাচন আপনি দেন। কিন্তু আমরা একইভাবে আমি ব্যক্তিগতভাবে এটাই মনে করি যে আমরা অতীতে বহু নির্বাচন দেখেছি, বহু সরকারের পতন দেখেছি। এই নির্বাচনের মধ্য দিয়ে কখনো এই জাতির মুক্তি সম্ভব নয়। সেক্ষেত্রে নিপীড়িত শ্রমিক শ্রেণীর মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, সেই আন্দোলনের দিকে আমাদেরকে যেতে হবে। প্রিয় দর্শক, আপনারা মানুষের বক্তব্য শুনলেন, কে কিভাবে ভাবছে, দেশের মানুষ তারা কিভাবে ভাবছে, কিভাবে দেখছে। আমি প্রশ্ন করেছিলাম, দেশে তত্ত্বাবধায়ক সরকার কতদিন থাকা উচিত। একটি আন্দোলন হলো, সেই আন্দোলন কেমন হলো এবং আপনার প্রত্যাশা কী, এই সমস্ত বিষয়ে তারা মতামত দিয়েছে। আপনারা শুনলেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।